আজকে আমরা জানব বাক প্রত্যঙ্গ কাকে বলে। বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণে কোন কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়। পরীক্ষায় প্রশ্ন আসে, বাক প্রত্যঙ্গ কাকে বলে, বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণে কোন কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয় তা নির্দেশ করো। বাক প্রত্যঙ্গ কাকে বলে? পৃথিবীর যে কোনো ভাষায় কথা বলতে গেলে দেহের কিছু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের প্রয়োজন হয়। ভাষা তৈরির নিমিত্তে ধ্বনি উচ্চারণে সহায়তাকারী এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকেই বাক প্রত্যঙ্গ বলে। আমাদের বাক প্রত্যঙ্গের চিত্র হচ্ছে এরকম। আমরা আজকে এই বাক প্রত্যঙ্গের প্রতিটি অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাক প্রত্যঙ্গগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। সক্রিয় বাক প্রত্যঙ্গ, যা হচ্ছে জিভ, ঠোঁট, নরম তালু, এবং নিষ্ক্রিয় বাক প্রত্যঙ্গগুলো হচ্ছে শক্ত তালু ও দাঁত। বাংলা ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণে যে যে বাক প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম হল ফুসফুস। ফুসফুস সবসময়ই সক্রিয় থাকে। এটি সবসময় শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। কথা বলার সময় ফুসফুস ভেতর থেকে বাইরে বাতাস বের করে দেয়। এই বায়ু তাড়নার মধ্যে একটি ছন্দ লক্ষ্য করা যায়। অনেক ভাষার অক্ষরে তথা সিলেবল এর স্থায়িত্বের সঙ্গে এর সঙ্গতি দেখা যায়। কথা বলার সময় নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার জন্যে কথার মধ্যে নিয়মিত ছেদ পড়ে। এক নিঃশ্বাসে যতটুকু কথা বলা যায় সেটুকুকে ব্রেথ গ্রুপ বলে। এরপর আসে স্বরযন্ত্র। স্বরযন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বরতন্ত্রী, ভোকাল কর্ড। কথা না বললে স্বরতন্ত্রীগুলো নিস্তেজভাবে থাকে এবং তাদের মধ্যে কিছুটা ফাঁক থাকে। এই উন্মুক্ত পথ দিয়ে নিঃশব্দে বাতাস যাতায়াত করতে পারে। অঘোষ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীগুলো অনেকটাই এই অবস্থায় থাকে। বাংলা ব্যঞ্জন ধ্বনির প্রথম ও দ্বিতীয় বর্গের ধ্বনি অঘোষ ধ্বনি। এর বিপরীত অবস্থায় স্বরতন্ত্রীগুলো এমনভাবে সজোরে লেগে থাকতে পারে যাতে কোনো বাতাস বের না হয়। এই অবস্থায় যে ধ্বনি উচ্চারণ সম্ভব তাকে স্বরতন্ত্রীও বলা হয়। আবার স্বরতন্ত্রীগুলোকে কিছুটা আলগা করে মুহূর্তের জন্য উন্মুক্ত ও রুদ্ধ করা হয়, যাতে সজোরে কিছুটা বাতাস বেরিয়ে যায় এবং স্বরতন্ত্রীগুলোতে অনুরণনের সৃষ্টি হয়। এই অবস্থায় যে ধ্বনি সৃষ্টি হয় তাকে ঘোষধ্বনি বলে। বাংলা ব্যঞ্জনধ্বনির তৃতীয় ও চতুর্থ বর্গের ধ্বনি ঘোষধ্বনি। গলবিল। অন্ননালীর ঊর্ধ্বাংশস্থিত গহ্বরকে গলবিল বলে। ফুসফুস থেকে বাতাস গলবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। স্বরযন্ত্রের মতো গলবিলের নিম্নাংশ ও জিহ্বামূলের সাহায্যে সম্পূর্ণ রুদ্ধ এবং উন্মুক্ত করা সম্ভব। এর ফলে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে গলানালীয় স্পৃষ্ট ধ্বনি বলা যেতে পারে। জিহ্বামূল বা পশ্চাৎতালু এবং নাসিক্য কক্ষ। গলবিলের ঊর্ধ্বাংশ থেকে নাসিক্য কক্ষের প্রবেশপথ হল জিহ্বামূল বা পশ্চাৎতালু অংশ। নাসিক্য কক্ষের প্রবেশ অংশেরই কেবল ধ্বনি উচ্চারণে কার্যকর ভূমিকা আছে। নাসাপথ বন্ধ বা উন্মুক্ত থাকতে পারে। পথটি উন্মুক্ত থাকলে যে ধ্বনি উচ্চারণ হয় তাকে নাসিক্য ধ্বনি বলে। বাংলা নাসিক্য ব্যঞ্জনগুলো হলো ম, দন্ত ন, মূর্ধন্য ন ও অনুস্বর। নাসাপথ বন্ধ থাকলে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে মৌখিক ধ্বনি বলে। মুখ বিবর। মুখ বিবরের মধ্যেই অধিকাংশ ধ্বনির উচ্চারণ কার্যসাধিত হয়। মুখ বিবরে উৎপাদিত ধ্বনি মূলত দুই প্রকার, স্বর এবং ব্যঞ্জনধ্বনি। মুখ বিবরে নির্বিঘ্ন অনুরণন হলে স্বর এবং বিঘ্নপ্রাপ্ত আলোড়ন হলে ব্যঞ্জনধ্বনির সৃষ্টি হয়। উচ্চারণ স্থান। ধ্বনি উচ্চারক বাক প্রত্যঙ্গগুলো মুখ বিবরের নিম্নভাগের এবং উচ্চারণ স্থানসমূহ মুখ বিবরের উপরিভাগের অংশ। জিহ্বার পশ্চাৎভাগ, মধ্যভাগ, জিভের পাতা, ডগা এবং নিম্ন ওষ্ঠ হল উচ্চারক প্রত্যঙ্গ। পশ্চাৎ তালু বা জিহ্বামূল তালু, দন্তমূল, পশ্চাৎ দন্ত, উপরের ঠোঁট
ইত্যাদি হলো উচ্চারণ স্থান। জিহ্বামূলীয় পশ্চজিহ্বা, পশ্চাৎতালু। জিহ্বার পশ্চাৎভাগ হলো জিহ্বার সম্মুখ ভাগের 1.5 ইঞ্চি থেকে পেছন ভাগের গোড়া পর্যন্ত। পশ্চ জিহ্বার ঠিক উপরিভাগে কোমল তালু অবস্থিত। কোমল তালুর শেষ অংশ থেকেই আল জিহ্বা ঝুলে আছে। পশ্চ জিহ্বা এবং পশ্চাৎতালুর সংস্পর্শে জিহ্বামূলীয় বা পশ্চাৎতালুর ধ্বনির সৃষ্টি হয়। বাংলায় জিহ্বামূলীয় ব্যঞ্জনধ্বনিগুলো হলো ক, খ, গ, ঘ ইত্যাদি। জিহ্বার সম্মুখ এবং শক্ত তালুর সংস্পর্শে তালব্য ধ্বনিসমূহের উৎপত্তি। জিহ্বার অগ্রভাগ শক্ত তালুর সামনের দিকে স্পর্শ করলে অগ্র তালব্য, মধ্যে করলে মধ্য তালব্য এবং পিছনের দিকে করলে পশ্চাৎ তালব্য ব্যঞ্জনধ্বনির উৎপাদন হয়। বাংলায় তালব্য ব্যঞ্জনগুলো হলো চ, ছ, জ, ঝ, তালব্য স ইত্যাদি। এই ছিল বাংলা ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণের বাক প্রত্যঙ্গগুলোর বিস্তারিত আলোচনা।